গত ৮ তারিখে রাশিয়া হঠাৎ করে দেখলাম যে এই ইউক্রেনে কিয়েভ কিয়েভের উপকণ্ঠে এবং কিয়েভের ভিতরেই মনে হয় একেবারে বেশ কিছু এই যে ওরেসনিক যে মিসাইল, একেবারে লেটেস্ট যে মিসাইল এই রাশিয়া তৈরি করেছে সেটাই, এবং এটা কিন্তু বেশি দিন আগের না, 2024 সালেই কিন্তু এইটা তারা সার্ভিসে আনে। এর আগে কিন্তু এই মিসাইলটা ছিল না। অর্থাৎ 2022 সালে ইউক্রেনের সাথে যুদ্ধের মধ্যেই তারা কিন্তু এই মিসাইলটাকে তারা ডেভেলপ করে, এবং খালি ডেভেলপই করে নাই, রীতিমতো প্রোডাকশান করে সেগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে অলরেডি প্রয়োগ করা শুরু করছে। তো কী কারণে কেন হঠাৎ করে এই ওরেসনিক মিসাইল এই রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করলো, যদিও এর আগেও করছে, বাট এইবারের ব্যবহার করাটা একটু সিগনিফিক্যান্ট মনে হচ্ছে আমার কাছে, এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা। তো মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটু ওরেসনিক মিসাইল সম্পর্কে হালকা পাতলা একটু ইনফরমেশন আমরা নিয়ে নিতে পারি। এই ওরেসনিক মিসাইলের টাইপ হলো ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইল কিন্তু এটা কিন্তু ক্রুইজ মিসাইল না, অর্থাৎ এইটা ওই আকাশে উঠে যায়, তারপরে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির ভিত্তিতে কিন্তু এটা পড়ে। তারপরে এইটা অরিজিন তো রাশিয়া বলাই বাহুল্য। এই যে এখানে বলা হচ্ছে যে সার্ভিসে আসছে, এন্টার্ড অপারেশনাল সার্ভিস ইন 2024 টু 2025, অর্থাৎ এটা কিন্তু 2024 সালে সার্ভিসে আসছে, এবং প্রথমে কয়েকটা ওরেসনিক মিসাইল রাশিয়া কিন্তু ইউক্রেনে মারছিল, এবং সেটা সংখ্যা কিন্তু বেশি না, সম্ভবত 3টা না 4টা তারা মারছিল। 3টা 4টা ফায়ার করে বেসিক্যালি দুনিয়াকে দেখাতে চাইছিল যে দেখো আমরা নতুন এক ধরনের মিসাইল তৈরি করছি, যেটা নাকি দুনিয়ার কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারে না। এবং কেন এই দুনিয়ার কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারে না, সেটা কিন্তু নিহিত আছে গতিতে। এই যে স্পিডটা কেমন, অর্থাৎ গতি, রিপোর্টেডলি ওভার মাক 10। এই মাকটা কি? মাক হলো স্পিড অফ সাউন্ড, অর্থাৎ শব্দের গতি। এখন শব্দের গতি কত? শব্দের গতি হলো প্রতি ঘন্টায় শব্দ কিন্তু 1230-35 কিলোমিটার যায়, 35 কিলোমিটার, 1235 কিলোমিটার। তো এইটা যদি 10 গুণ স্পিড অফ সাউন্ড, অর্থাৎ মাক, স্পিড অফ সাউন্ডকে মাক বলে, তো 10 গুণ যদি শব্দের গতিতে চলে, তাহলে কি 1200-1200-রে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, কত? 12,000 হয় না? তাহলে প্রতি ঘন্টায় 12,000 কিলোমিটার গতিতে চলে। এখন কোনো ইন্টারসেপ্টর দিয়ে বা কোনো অ্যান্টি মিসাইল কোনো দিয়ে এটাকে কেন আঘাত করা যায় না? কারণ এটা 12,000 কিলোমিটার গতিতে চলে। এখন দুনিয়াতে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই যেটা ইন্টারসেপ্ট করতে পারে ওই গতিতে। অর্থাৎ দেখা যাবে যে হয় শব্দের 3 গুণ নাইলে 4 গুণ নাইলে 5 গুণ গতিতে হয়তো বড় জোর এই এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইলগুলো ছোড়ে। তো তাই যদি হয় তাহলে এগুলো তো কোনোভাবেই 12,000 কিলোমিটার গতির ওরেসনিক মিসাইলকে ধরতে পারবে না বা ইন্টারসেপ্ট করতে পারবে না, তাই না? এবং আসলে এখানে এলো বস্তুত সমস্যা, অর্থাৎ কেন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে নিউট্রালাইজ করতে পারে না। যেহেতু এটা একটা ইন্টারমিডিয়েট রেঞ্জ মিসাইল, সুতরাং এর পাল্লা কিন্তু ওই মিডিয়াম রেঞ্জ অথবা লং রেঞ্জ আইসিবিএম যেটাকে বলা হয়, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা নাকি একেবারে লং রেঞ্জ, ওই রকম না। এটার রেঞ্জ হলো কত? 3,000 থেকে 5,500 কিলোমিটার পর্যন্ত। 3,000 থেকে 5,500 কিলোমিটার পর্যন্ত। আর প্রপালশন হলো 2 স্টেজ সলিড ফুয়েল রকেট, অর্থাৎ এইটা কিন্তু 2টা রকেট দিয়ে চালু করা হয়। 2টা রকেট দিয়ে চালু করা হয় মানে একসঙ্গে 2টা রকেট চলে না। তাহলে এটা যখন উৎক্ষিপ্ত হয় তখন প্রথমে একটা রকেট দিয়ে এটা উৎক্ষিপ্ত হয়, এবং অতঃপর ওই রকেটের জ্বালানি যখন ফুরিয়ে যায় তখন এটা পড়ে যায়, তখন দ্বিতীয় আর একটা রকেট চালু হয়ে যায় এবং তখন সেটা দিয়ে চলে। এটা কি বলা হয় যে 2 স্টেজ সলিড ফুয়েল রকেট। অন্যান্য রকেটের মধ্যে কিন্তু তরল জ্বালানি, অর্থাৎ লিকুইড ফুয়েল, যেমন কেরোসিন, তারপরে ডিজেল, সাধারণত আমি শুনছি কেরোসিন অথবা জেট ফুয়েল এগুলো ব্যবহার করে, বাট এইটা হলো সলিড ফুয়েল রকেট। আর এই সলিড ফুয়েল রকেট বলেই এটার গতি কিন্তু বেশি। এবং এটা কিভাবে লঞ্চ করা হয়, অর্থাৎ উৎক্ষেপণ করা হয়, এটা দুইভাবে উৎক্ষেপণ করা যায়। একটা হলো মোবাইল
রোড ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার। আচ্ছা, এটা এটা মোবাইল, অর্থাৎ এইটা কিন্তু ওই যে রকেট লঞ্চার যে ওই ভেহিকেল থাকে সেগুলোর উপরে সেট করা থাকে, এখান থেকে ওখানে, সেখান থেকে সেখানে, এরকম যায় আর কি। অর্থাৎ এটা কিন্তু মন চাইলে যেখানে ইচ্ছে খুশি সেখান থেকেই এটাকে লঞ্চ করা যায়। এবং এটাও কিন্তু একটা অন্যতম সুবিধা যে এইটার সাইট সিলেকশন করে শত্রুরা যে এর উপরে হামলা চালাবে, বিষয়টা আসলে এত সহজ না। কারণ শত্রুর রাডার যদি কোনোভাবে এটার পজিশন ধরতেও পারে যে ভেহিকেলটা কোথায় আছে, অর্থাৎ যে ভেহিকেলের উপরে এই মিসাইল সেট করা আছে, তো ইন দি মিন টাইম দেখা যাবে যে ওখান থেকে সরে গেছে। এই জন্যে এটা যখন ভূমিতে অবস্থান করে তখন এটাকে টার্গেট করেও এটাকে ধ্বংস করা বেশ টাফ একটা ব্যাপার। এইবার এই যে গত 8 তারিখে রাশিয়া যে কতগুলো ওরেসনিক মিসাইলে যে এই ইউক্রেনে এই যে মারছে, আমরা তার একটু ছবি দেখি, যে দেখেন মনে হয় যে আগুনের গোলা এসে এসে পড়ছে, তাই না? আগুনের গোলা এসে এসে পড়ছে। এবং এগুলো ওই ইউক্রেনে তো এখন ওই যে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম আছে, অ্যান্টি যে মানে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেগুলো কিন্তু এর একটাকেও ইন্টারসেপ্ট করতে পারছে না। একেবারে আগুনের গোলার মতো এসে ধমাধম এসে পড়ছে, তাই না? এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে এই রাশিয়া কেন, এবং এখানে কিন্তু অনেকগুলা ফেলছে, অনেকগুলা, তো রাশিয়া হঠাৎ করে কেন এতগুলা ওরেসনিক মিসাইল, যেটা একেবারে লেটেস্ট প্রযুক্তির। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ধরনের প্রযুক্তির মিসাইল কিন্তু এই ন্যাটো গোষ্ঠী, বিশেষ করে আমেরিকা বলেন বা ইউরোপের কোনো দেশের কাছে নাই, অর্থাৎ ন্যাটোর কাছে কিন্তু এই ধরনের মিসাইল নাই। তো এখন তাহলে হঠাৎ করে রাশিয়া এতগুলো মিসাইল কেন মারছে? এর কারণটা হচ্ছে, এবং এটা 8 তারিখে, এমন না যে খুব বেশি দিন, এটা হলো 8 তারিখ, অর্থাৎ গত দিন। ঘটনা কি? ঘটনা হচ্ছে আমরা কিন্তু অলরেডি জানি যে কয়েকদিন আগে এই ইউক্রেন কী করছিল, কতগুলো ড্রোন মারছিল, যেটা নাকি ওই পুতিনের বাসভবনে পর্যন্ত গিয়ে নাকি আঘাত করছিল। এটা তো একটা ব্যাপার। কিন্তু অন্য যে ব্যাপারটা সেটা হলো যে এই রাশিয়ার জগৎ আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে। রাশিয়ার বন্ধু ছিল কে? ইরান, তাই না? রাশিয়ার বন্ধু ছিল কে? ভেনিজুয়েলা। এবং রাশিয়ার বন্ধুকে রাশিয়া। দেখেন ভেনিজুয়েলার যে মাদুরোকে তো হাইজ্যাক করে নিয়ে গেল ডোনাল্ড ট্রাম্প, রাইট? আর ইরানে তো প্রচণ্ড রকম এখন আন্দোলন চলছে, যে কোনো মোমেন্টেই কিন্তু এই আলী খামেনি অর্থাৎ এই ইসলামিক রেজিমের পতন ঘটতে পারে। আর তৃতীয় হলো বন্ধু হলো কে? ভারত। এইবার ভারতকে চাপে রাখার জন্যে কথা নাই বার্তা নাই, ভারতের ওপরে কত 500% ট্যারিফ ধার্য করছে। অর্থাৎ ভারতের অপরাধ, তারা ওই যে রাশিয়া থেকে তেল কেনে, এই জন্য টাকা পয়সা পায়, এই জন্য তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, সে চাচ্ছে যে কোনো মূল্যে রাশিয়াকে একেবারে কোণঠাসা করে ভিতর থেকে অস্থির করে আনস্টেবল করে তুলতে চাচ্ছে। তো এই জন্যে কিন্তু রাশিয়ার যত বন্ধু আছে এগুলোকে কিন্তু দেখেন যে ডালপালা আমেরিকা কিন্তু ওয়ান আফটার অ্যানাদার সেটে দিচ্ছে। প্রথমত আমরা দেখলাম যে ওই সিরিয়ার বাশার আল আসাদের পতন ঘটলো, সেটাও কিন্তু ওই যে রাশিয়ার ডাইহার্ড বন্ধু। তারপরে এই কিছুদিন আগে তো ওই ভেনিজুয়েলার পতন ঘটলো। এরপরে যে কোনো মোমেন্টে ইরানের পতন ঘটবে। এই ভারতকে প্রচণ্ড চাপে রাখছে। যদিও আমরা চায়নার উপরে তেমন কিছু এখনও দেখি নাই, বাট আমার মনে হয় যে এরপরে চায়নার উপরে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করবে কে? আমেরিকা। অর্থাৎ যে কোনো মূল্যে এই রাশিয়াকে কী করবে? দমন করবে। এবং ওই ভিতর থেকে, যেমন ওই যে ইরানে ভিতর থেকে এই যে আন্দোলন উস্কে দিল না, যেহেতু সেখানে অর্থনৈতিক অবস্থা খারাপ, মানুষজন খেয়ে না খেয়ে আছে, এই জন্য এখন আন্দোলন শুরু করছে। এই আমেরিকা বস্তুত ওই প্ল্যান করছে যে রাশিয়ারও অর্থনৈতিক অবস্থা খারাপ করে দিতে হবে, যেহেতু তাদের মূল যে আয় উপার্জনের উৎস সেটা হলো তেল আর গ্যাস বিক্রি, যেটার মূল ক্রেতা ছিল এতদিন এই ভারত এবং এই চায়না। তো ভারতকে যদি ছেটে দেওয়া হয় আর অন্যান্য বন্ধু তাদেরকে যদি ছেটে দেওয়া হয়, এবং এই ইরান থেকে প্রচুর পরিমাণে শাহেদ ড্রোন এই রাশিয়াতে কিন্তু নিয়ে তারা কিন্তু এগুলো যুদ্ধে ব্যবহার করতো সস্তা।
তো আস্তে আস্তে কিন্তু ডালপালাগুলো সেটে দিয়ে এই রাশিয়াকে দুর্বল করার জন্যে মরিয়া হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। এবং এই যখন পরিস্থিতি, তখন এই পুতিন, সে তো নানা মানে অত্যন্ত দক্ষ খেলোয়াড়, তাই না? বেসিক্যালি ন্যাটো দেশগুলোকে ভয় দেখানোর জন্যে এই ওরেসনিক মিসাইলের একটা ব্যাটারি, মানে অনেকগুলো মানে ওরেসনিক মিসাইল মারছে। অর্থাৎ ন্যাটো দেশগুলোকে হুমকি দিল যে তোমরা যা করতে চাচ্ছ, যদি সেইটাই আস্তে আস্তে করতে যাও এবং রাশিয়ার অস্তিত্বকে যদি তোমরা বিলীন করতে চাও, তাহলে তোমাদের ওই যেভাবে তোমরা ওই ইরানে যেমন ওই গত কয়েক মাস আগে ওই যে B2 স্পিরিট বম্বার যেমন বোমা মারল, সেখানে কিন্তু ওই যে ইরানের যে অ্যান্টি এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, এটা কিন্তু কী করে দিছিল, এটা কিন্তু ফ্রিজ করে দিছিল ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে, তাই না? এই একই কাণ্ডটা কিন্তু ঘটাইছিল এই যে ভেনিজুয়েলাতে, যে কারণে এদের কোনো দেশেই কিন্তু ওই যে এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সক্রিয় হয়নি। তো এখন রাশিয়া বলতে চাচ্ছে, হ্যাঁ তোমরা হয়তো ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে নানা রকম কিছু করতে টরতে পারো, বাট আমাদের মিসাইল এমন মারাত্মক, এইটা তোমার ওই সমস্ত দিয়ে কোনো কিছু হবে না। অর্থাৎ আমাদের অস্তিত্ব নিয়ে যদি তোমরা ছেলে খেলা শুরু করো, তাহলে আমি মানে রাশিয়া যদি শেষ হয়, তাহলে তোমাদেরও এই দুনিয়া থেকে আমি শেষ করে দেবো, তোমাদেরও দুনিয়া থেকে শেষ করে দেবো। এবং এইটা কিন্তু বেশ কিছুদিন আগে এই পুতিন কিন্তু বলছিল যে যে দুনিয়াতে রাশিয়ার কোনো অস্তিত্ব নাই, সেই দুনিয়া থাকার কোনো অর্থ নাই। এবং বেসিক্যালি এই কঠিন মেসেজটা দেওয়ার জন্যই এই ওরেসনিক মিসাইলের এইরকম একটা আক্রমণ এই ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এইরকম ডেঞ্জারাস গেম আমেরিকা কেন খেলছে? আমেরিকার আসলে আর উপায় নেই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকার জিডিপি, মানে তাদের যে জিডিপি, বার্ষিক যে জিডিপি, সেটা কত? $30 ট্রিলিয়ন মতো, রাইট? কিন্তু আমেরিকা অলরেডি $38 ট্রিলিয়ন তার কি ঋণ। অর্থাৎ সারা বছর তার বার্ষিক যা উৎপাদন, তার থেকেও তার ঋণ কিন্তু আরও $8 ট্রিলিয়ন বেশি। আমরা অতীতের বিভিন্ন সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো ছিল, আমরা যদি একটু ঐতিহাসিকভাবে এগুলো বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে ওই সমস্ত সাম্রাজ্য, যেমন পঞ্চদশ শতকের মনে করেন স্পেনের সাম্রাজ্য, এরপরে 16 শতকে মনে করেন যে ডাচ সাম্রাজ্য, যেটা নাকি নেদারল্যান্ডস, এরপরে মনে করেন যে অটোমান সাম্রাজ্য, এরপরে মনে করেন এই ব্রিটিশ সাম্রাজ্য, যতগুলো সাম্রাজ্য দেখি আমরা কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করি। যখনই এই সাম্রাজ্যগুলো অত্যাধিক যুদ্ধ বিগ্রহ এটা ওটা করে আস্তে আস্তে যখন তাদের বার্ষিক জিডিপির থেকে তাদের ঋণ বেশি হয়ে গেছে, তখন ওই সাম্রাজ্যগুলো অটোমেটিক্যালি কলাপস করে গেছে। ওই সাম্রাজ্যের টিকে থাকার আর কোনো সম্ভাবনা থাকে না। এবং এভাবেই কিন্তু একের পর একেই বলেন স্প্যানিশ সাম্রাজ্যের পতন ঘটছে, তারপরে ডাচ সাম্রাজ্যের পতন ঘটছে, তারপরে অটোমান সাম্রাজ্যের পতন ঘটছে এবং সর্বশেষ ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটছে। এবং প্রত্যেকটার ঘটনা কিন্তু এটাই ছিল। এটা নিয়ে আরও দীর্ঘ আলোচনা হতে পারে, বাট আমি সেদিকে গেলাম না। আমেরিকার অবস্থা কিন্তু সেই লেভেলে চলে আসছে। বিগত কয়েক দশক ধরে আমেরিকা এই যে ইরাক, এই যে লিবিয়া, এই যে সিরিয়া, তারপরে এই যে আফগানিস্তান, এই যে বিভিন্ন দেশে, তারপরে মনে করেন ওই আমরা তো ভুলে গেছি ভিয়েতনাম ইত্যাদি, এই সমস্ত দেশে যুদ্ধ করতে করতে, বিশেষ করে লাস্টের এই আফগানিস্তান এই সমস্ত জায়গায় যুদ্ধ করতে করতে এমন বিপুল পরিমাণে খরচ তারা করছে, আর এমন বিপুল পরিমাণে তারা ঋণ নিয়ে ফেলছে যে এই ঋণ কিন্তু আমেরিকার পক্ষে এখন আর পরিশোধ করা কোনোভাবেই সম্ভব না, একেবারে কোনোভাবেই সম্ভব না। এবং এখন এই জন্য তাদেরকে এই অ্যাগ্রেসিভ পলিসি নিতে হচ্ছে, যে কারণে এখন তারা বিভিন্ন জায়গা দখল করার ধান্দায় আছে, বিভিন্ন দেশ দখল করে তাদের সম্পদ ডিরেক্টলি আত্মসাৎ করার ধান্দা। যেমন ভেনিজুয়েলা আক্রমণ করে তার তেল সম্পদ দখল করবে, তারপরে মনে করেন যে গ্রিনল্যান্ড দখল করে সেখানকার সম্পদ তারা ডাইরেক্টলি দখল করতে চাইবে। এবং কি করতে চায়, রাশিয়াকে ধ্বংস করে দিয়ে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তাদের সম্পদ দখল করতে চায়। এবং এই যে ইউক্রেনকে তো অলরেডি দখল করেই ফেলছে। অর্থাৎ
এখন ওই শুধুমাত্র ডলার নির্ভর তাদের যে অর্থনীতি, এ থেকে ডাইরেক্টলি সরাসরি বিভিন্ন দেশে সরাসরি সেটা দখল করে তাদের ধন সম্পদ নানাভাবে নানা কায়দায় আত্মসাৎ করা এবং সেখান থেকে এগুলো মানে শোষণ করা ছাড়া আমেরিকার বেঁচে থাকার কিন্তু আর কোনো ওয়ে নাই, বিকজ আমেরিকা ইজ গোয়িং টু কোলাপস অন ইটস ওন। নিজের ওপরেই নিজে কিন্তু এখন ধূলিসাৎ হতে যাচ্ছে, ধ্বংস হতে যাচ্ছে, কারণ সে তার লেভেল ক্রস করে ফেলছে, লেভেল কিন্তু ক্রস করে ফেলছে। নর্মালি অতীতে আমরা যদি দেখি যে বিভিন্ন যে সাম্রাজ্য এগুলো যখন কোলাপস করছে তখন দেখা যায় যে তারা তাদের জিডিপির, মনে করেন যে জিডিপি 100, কিন্তু তাদের টোটাল ঋণ 120, 25, 30 অথবা 150, 200 এরকম। যখনই এরকম হয়ে গেছে তখনই এগুলো কোলাপস করছে। তো আমেরিকার বার্ষিক কত জিডিপি $30 ট্রিলিয়ন মতো। আমার ধারণা এটা এক্সাজারেশন হবে, হয়তো 24-25 ট্রিলিয়ন হবে অ্যাকুরেট যদি আমি ধরি। আর এদের টোটাল ঋণ কত 38 ট্রিলিয়ন প্লাস, তার মানে অলরেডি এটা 130% ছাড়িয়ে গেছে। দ্যাট মিন্স রাইট নাও আমেরিকা ইজ গোয়িং টু বি কোলাপসড। ডোনাল্ড ট্রাম্প বস্তুত এই যে অ্যাগ্রেসিভ কর্মকাণ্ডগুলো করে এখন সেই কোলাপসটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছে ডেসপারেটলি, এবং যে কারণেই বস্তুত ডাইরেক্টলি ভেনিজুয়েলাতে এই আক্রমণ করছে, এখন ডাইরেক্টলি ইরানকে আক্রমণ করার থ্রেট দিচ্ছে। ওদিকে সব দিক বন্ধ করে এই যে ভারতকে আর তো আক্রমণ করতে পারে না, তো তাদের উপরে 500% ট্যারিফ ধার্য করেছে। এটা একটা যুদ্ধের, এটা ইনডিরেক্ট যুদ্ধ ছাড়া আর কিছুই না। এবং এখন এই রাশিয়াকে কোলাপস করতে চাচ্ছে মিলিটারিলি। রাশিয়ার পুতিন এটা বুঝে গেছে এবং তখন বলতে চাচ্ছে তোমরা তোমাদের খাসলতে তোমরা যদি ধ্বংস হতে থাকো, সেই জন্য আমার উপরে সেই ধ্বংস তোমরা নিয়ে আসবা। তো ঠিক আছে, আমিও রেডি, দেখা যাক কী হয়। আমি জিওপলিটিক্স সম্পর্কে আমার যে ন্যূনতম ধ্যান ধারণা, মানে এটা তো আর বেশি দিন ধরে না, আপনারা নিশ্চয়ই আমার ভিডিও যারা অনুসরণ করেন, আমি আসলে এই লাইনে কিন্তু খুব নতুন, কিন্তু এই নতুন অবস্থার মধ্য দিয়ে আমি যতটুকু পারি বিভিন্ন তথ্য উপাত্ত বা বিভিন্ন লাইন টাইন এগুলো বুঝে আমি কিন্তু এভাবে বিশ্লেষণ করি। আমার কাছে বিষয়টা এরকম মনে হচ্ছে যে যেহেতু আমেরিকা ইজ গোয়িং টু বি ক্লাপসড অ্যান্ড দ্যাটস ওয়াই দে বিকেম সো অ্যাগ্রেসিভ দ্যাট দে আর ট্রাইং টু ক্যাপচার অ্যানাদার কান্ট্রি অ্যাগ্রেসিভলি, এবং এছাড়া তার টিকে থাকার কিন্তু কোনো উপায় নেই। এইটা যদি তারা বন্ধ করে দিয়ে তারা যদি অন্য কোনো ওয়েতে টিকে থাকার চেষ্টা করে, দে উইল মিজারেবলি বি ফেইলড। থ্যাংক ইউ।